One life, one dream, one passion. Traveling. I have come so far because I dare to do what I'm crazy about. So here I am in the search of something new and exciting. Come with me to live the experience of this beautiful country. কোথাও ঘুরতে যাওয়ার জন্য ব্যাগপত্র সবসময় আমি রেডি রাখি, কখন কোথায় বেরিয়ে পড়তে হয়। যাই হোক, এবারেও আমরা বেরিয়ে পড়েছি ভ্রমণের উদ্দেশ্যে। এবারের গন্তব্য পাহাড় এবং সেটি হচ্ছে দার্জিলিং। অনেক বছর যাওয়া হয়নি, পাহাড় তো ঘুরেছি, এই নিয়ে আমার চতুর্থবারের জন্য যাওয়া। চতুর্থ হোক অথবা পঞ্চমবার, যতদিন হাঁটুর জোর আছে ততদিন বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে নেওয়াটাই বেটার, অন্তত আমি তাই মনে করি। বাকিদের মতামত তোমরা জানিও। তো রাত্রি 10টা 15 ট্রেন শিয়ালদা থেকে দার্জিলিং মেল, একদম ফেভারিট গাড়ি উত্তরবঙ্গ যাওয়ার। আরও গাড়ি আছে, যদিও সেগুলো হাওড়া কলকাতা সব জায়গা থেকেই আছে। আমার এটাই ভালো লাগে, কারণ বাড়ি থেকে সোজা শিয়ালদা, শিয়ালদা থেকে হিট করে সোজা উত্তরবঙ্গ, এই ট্রেনটাই আমার বেস্ট লাগে। শিয়ালদা ছেড়ে অবশেষে বেরোলো। বাপরে বাপ, গরিব মানুষের নিরামিষ আয়োজন। এটাই কি আছে ভাই? আলুর তরকারি। আলুর তরকারি। আর এটা নুতি, এটা আলুর তরকারি। ও আচ্ছা, এটাতে রুটি, ও এটাতে মিষ্টি। মিষ্টি, মিষ্টিটাই আমার লাগবে। মিষ্টি দিয়ে রুটি দিয়ে খাওয়া হয়। এই শশা কই? শশা কাটছে ওই তো। এদিকে ভেজ আইটেম আর এদিকে মন্দির। ওই যে। কই মন্দির কই? দক্ষিণেশ্বর ক্রস করছে। রাতের পেট পুজো সেরে এক ঘুমেই নিউ জলপাইগুড়ি পৌঁছে গেছি। এখন 8:30 বাজে, খুব বেশি দেরি হয়নি। 8টায় ঢোকানোর কথা ছিল, 8:30, ওই আধা ঘন্টা লেট, কোনো অসুবিধা নেই। তো এখন আমরা বাইরে যাবো স্টেশন থেকে। বাইরে গিয়ে আমাদের গাড়ি বুকিং করা আছে। প্ল্যাটফর্মে নেমে একটা জিনিস লক্ষ্য করলাম, প্ল্যাটফর্মটি আর আগের মতন নেই, এখন বড় হয়েছে, আরও ডেভেলপ হচ্ছে। আর আগে একটা বড় রেল ইঞ্জিন বাইরে ছিল স্টেশনের, এখন সেটি নেই, জানি না সরিয়ে দিয়েছে। সেই জন্যই বললাম আস্তে আস্তে অনেক বড় করেছে প্ল্যাটফর্মটা, দেখতে পাচ্ছি। তো বাইরে আমাদের ড্রাইভার দাদা অপেক্ষা করছিল, একদম ইয়ং ড্রাইভার। আমাদের ব্যাগপত্র বেশ গুছিয়ে গুছিয়ে নিচ্ছে, বেঁধে বুঁধে নিচ্ছে। পাহাড়ে উঠতে হবে তো, অনেকটা জার্নি আর কি। যাই হোক, আপনারা এখান থেকে স্টেশন থেকে নেমে শেয়ার কার পেয়ে যাবেন, কিন্তু খুবই কম সংখ্যক। যদি আপনাদের আগে থেকে বুক করা থাকে গাড়ি তাহলে তো কোনো অসুবিধাই নেই। আর যদি না বুক করা থাকে এখান থেকেও পাবেন, খুব কম সংখ্যক। সবচেয়ে ভালো পাবেন হচ্ছে আপনারা শিলিগুড়ি স্টেশন থেকে, ওইখান থেকে অসংখ্য শেয়ার কার পেয়ে যাবেন শিলিগুড়ি স্টেশন থেকে। এখান থেকেও পাবেন, ওই যে আপনাদের বললাম বুক করে গেলে ভালো হয় খুব। যাই হোক, এখন আমাদের গন্তব্যে অলরেডি যাত্রা শুরু হয়ে গেছে। চা বাগান ক্রস করছি। কিছুটা রাস্তা এগিয়ে যাওয়ার পর এই রাইট টার্নটা সকল পাহাড় প্রেমীদের কাছে খুব চেনা, এটা সকলেই চেনে। এখান থেকে রাইট টার্ন মানেই পাহাড়ের রাস্তা শুরু এবং পাহাড়ের উপরে যাওয়া। তো এটা নতুন করে বলার কিছু নেই, এটা সকলেই জানে। এখান থেকে এবার রাইট টার্ন নিয়ে আমরা শুরু করলাম। আচ্ছা, এই যাত্রাপথে আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চাই। খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, এই ট্রাভেল বিষয়ক কিছু বলবো, যদি সেটা আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে। যেহেতু আমাদের আগে থেকেই গাড়ি বুক করা ছিল, সেক্ষেত্রে আমাদের 3 জনের মিলিয়ে টোটাল 3,500 টাকা গাড়ি ভাড়া পড়েছে, শুধুমাত্র স্টেশন থেকে দার্জিলিং ড্রপ করবে, এইটুকুই। এই রকমই ভাড়া পাবেন, 3, 3.5, 4.5 এই রকম। এবার
চাইলেও আপনি শেয়ার কারে যেতে পারেন। শেয়ার কারের ভাড়া জনপ্রতি 400, 500, 700 এই রকম আছে, কারণ এইগুলো বললাম আমি জায়গা অনুযায়ী এই রকম ভাড়া হয়। দার্জিলিং এক ভাড়া, কালিম্পং এক ভাড়া, এই রকমভাবে আপনি যেখানে যেতে চাইবেন সেই রকম। আপনি ওই ধরে রাখুন 500-600 টাকা আপনার বাজে, অথবা বাস সার্ভিস তো আছে, আপনি চাইলে বাসেও যেতে পারবেন। তো এবার অনেকটা জার্নির পর আমাদের Breakfast? খিদেও পেয়ে গেছে। ব্রেকফাস্টে লোকে মোমো খায়। দার্জিলিং মানে মোমো, মোমো মানে দার্জিলিং মানে মোমো, মোমো মানে এটা হতো ওই রাইসি। খেতে এসছি ব্রেকফাস্ট। যদিও আমরা এর ভেতরে খাবো না, বাইরেই খাবো, পাহাড় দেখতে দেখতে একটা আলাদাই ভাইব। তো রেস্টুরেন্টটা বেশ ভালোই লাগছে, তো বাইরেই খাওয়াটাই বেটার। অলরেডি গরম গরম মোমো চলে এসছে। ও বাবা, এ গৌরব এক প্লেট পুরো মারবে, এদিকেও পেট খারাপ হয়েছে। আজকে আমার পেট খারাপ, আমি হচ্ছে না এক plate। বলে চা বিস্কুট খায়, আমরা খাচ্ছি মোমো। ও কি সুন্দর, অসাধারণ গড়িয়া ভেল। পাহাড় মানে মোমো, মোমো মানে পাহাড়। এবার ভিডিওটা বন্ধ করে দিও। পাহাড় ভ্রমণে আসবো আর এদিকে মোমো খাবো না, এটা কখনো পাহাড় মেনে নিতে পারে? যাই হোক, এখন আমরা কার্শিয়াং পৌঁছে গেছি। কার্শিয়াংয়ের উপর থেকে শহরটা খুবই সুন্দর লাগছে। আমি একটুখানি ভিউ দেখাচ্ছি, এই দেখুন একসাথে কতগুলো বাড়ি পরপর পরপর করে, খুব সুন্দর লাগে। যাই হোক, এখন আমরা কার্শিয়াং রেলওয়ে স্টেশন পৌঁছে গেছি। এখান থেকে আরও উপরে যেতে হবে, একদম উপরে তো লামাহাটা, তার আগেই আমাদের দার্জিলিং যেতে হবে আর কি। লামাহাটা পরে যাব। যাত্রাপথে পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে এত যে ভালো লাগছে, মনে হচ্ছে যেন এখানেই থেকে যাই। কিন্তু তারপর ভাবলাম এখানে থাকলে তো হবে না, বাড়ি তো আমার কলকাতায়, আর কলকাতায় যা পচা গরম, তার থেকে বোধহয় এখানে থাকলে একটু ফর্সা হয়ে যেতাম আর কি। কি আর করব, কপালে আর নেই। এখানে ওয়েদারটা খুব সুন্দর, পাহাড় মানে ওয়েদার খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আমরা তখন ডিসেম্বরেই গেছি, তখন তো শীতকাল থাকেই। যাই হোক, এবারে অনেকটা জার্নির পর এবার একটু গান শোনা যাক মনের মতো। हवा हवा ए हवा खुशबू लुटा दे, कहाँ खुली हाँ खुली जुल्फ बता दे, अब उसका पता दे जरा मुझको बता दे, मैं उससे मिलूंगा एक बार मिला दे, यार मिला दे, यार मिला दे। हवा हवा ए हवा खुशबू लुटा दे, कहाँ खुली हाँ खुली जुल्फ बता दे, अब उसका पता दे जरा मुझको बता दे, मैं उससे मिलूंगा एक बार मिला दे, यार मिला। वो बात क्या है बता मितुआ, कहे धड़कने तुझसे क्या मितुआ, ये खुद से तो ना तो छुपा। এই রকম সিঙ্গার ড্রাইভার দাদা থাকলে জার্নিতে হেভি মজা করা যায়। যাই হোক, মজা করতে করতে অলরেডি 4 ঘন্টা 4.5 ঘন্টা হয়ে গেল, দার্জিলিং সবে পৌঁছালাম। এরপর আমাদের হোটেলে যাওয়ার পালা। এই হচ্ছে দার্জিলিং স্টেশন, এদিকে টয় ট্রেন স্টেশন, মানে এখান থেকেই প্যাসেঞ্জার ওঠে, এটা পরে ঘুরবো। এখন আপাতত হোটেলের উদ্দেশ্যেই যাই। অলরেডি হোটেল চলেও এসছি, দাঁড়ান হোটেলের ভিউটা আমি একটু দেখি। যে হোটেলটি আমরা বুক করেছিলাম সেটি দার্জিলিং মেল রোড থেকে 10-12 মিনিটের হাঁটা পথ, খুব বেশি একটা দূরে নয়। তো হোটেলের নামটা হচ্ছে সোনালি মেঘ,
খুবই সুন্দর। এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটাও দেখা যায়, বিভিন্ন হোটেল থেকেও যাওয়া যায়। যত উপরে হোটেল নেওয়া যায় তত কাঞ্চনজঙ্ঘার ভিউটা পরিষ্কার আর সুন্দর দেখা যায়। তবে আমরা যেটা ছিলাম সেই ভিউটা একটুকুনি আগে আমি একটু দেখিয়ে দিই সামনে দিয়ে। এটা হচ্ছে জাস্ট এমনি বসার জায়গা। ওই যে দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, অল্প একটু, মানে যত কাছে থাকা গেলে আরও ভালোভাবে পরিষ্কার করে বোঝা যেত। এই নিচে তো মনে হচ্ছে আরো ঠান্ডা হবে রে। কি মা, মাটির তলায় হোটেল, না সরি, হোটেলটা একবার দেখিয়ে দিই। বড় বেডের টিভি আছে, টিভিটাও চলে, ভিডিও গেম খেলবো বলে বলেছিলাম। আর জানলার ওপারে কাঞ্চনজঙ্ঘা, ও অসাধারণ। যদি এখন দুপুর 12টা বাজে তাও ভিউটা দেখা যাচ্ছে অতটা। গরিবের হোটেল যথেষ্ট, এর চেয়ে বেশি লাগবে না। আচ্ছা, গরিবের টিনের ভাঙা বাথরুমটা একটু দেখিয়ে দিই। সব ব্যবস্থা আছে। ও বাবা, জলটা দেখি, জল ধরা যাবে না, যা ঠান্ডা। ও লাক্সারি ব্যাপার স্যাপার, জীবনে তো 5 স্টার হোটেলে থাকিনি। এই হচ্ছে ওয়াশরুম গরিবের। এটি হচ্ছে হোটেলের নিচে রান্নাঘর, থাকা খাওয়া সব একসাথে আছে। আপনি চাইলে খাওয়া দাওয়াও করতে পারেন। হরিনাম পরে করবি, আগে খা। ও হ্যাপি বার্থডে করতে মধ্যাহ্নভোজের আয়োজন, মানে চড়ুই ভাতের আয়োজন, ডাল, সবজি, আচ্ছা এই সব পেঁয়াজ নিয়ে নিলি, আমি কি খাবো? দুপুরের মধ্যাহ্নভোজন সেরে খানিকক্ষণ বিশ্রাম নিয়ে আমরা চলে এসেছি মেল রোডে। এখানে আমরা সারাদিন একটু ঘুরবো, সন্ধেবেলা অবধি থাকবো, তারপর চলে যাব। তো বিকেলবেলায় আমরা এখানে চলে এসেছি, তখন বাজে প্রায় 4টে 10-15 হবে, তখনও রোদ্দুর আছে। যাই হোক, এখানে এসে বুঝলাম এখানের ঠান্ডা আর কলকাতার ঠান্ডা অনেক তফাৎ আছে। যাই হোক, এই ঠান্ডাটাই আমরা একটু উপভোগ করে নিই। মেল রোডে যাওয়ার পথে এই দোকানটা চোখে পড়লো, এখানেই সব ছবি টবি তোলে, আমিও তুলেছি, এসব কি আর ছাড়া যায়। যাই হোক, ছবি তোলার পর দেখলাম একটু কেক টেক না খেলে হয়, একটু যাই কেকের দোকানে, কেমন কি কেকের দাম দেখলাম সাধ্যের মধ্যে, খুব একটা বেশি নয়। কেকগুলো দেখে মনে হলো একটা দুটো খাওয়া উচিত, তাই ভেতরে গেলাম। কিন্তু ভেতরে একটা ব্যালকনি সাইডে বসার জায়গা আছে, ওটা যেহেতু পুরো ভর্তি ছিল ওই জন্য আমরা আর বসতে পারিনি, তাই ভেতরে এসেই বসতে হলো। তো কেকগুলো কিছুক্ষণ একটু পর্যবেক্ষণ করে নিই, কোনটা কীরকম দাম, কীরকম খেতে হবে, সব তো আর খাওয়া যাবে না, একটা একটা করে টেস্ট করে, তাই কিছু কিছু দেখলাম। এগুলো আমি বাড়ি যাওয়ার পথেও নিয়ে গেছিলাম কিছু কেক, অবশ্য তার মধ্যে একটা গলে গেছিলো। যাই হোক, তো আমরা এরপর একটা চিকেন প্যাটিস অর্ডার করেছিলাম। এটা ভাই নাকি 100 টাকা দাম, সারা খেতে গেলেই তো মনে হচ্ছে ফেটে যাবে। টুকটাক কিছু খাওয়া দাওয়ার পর এইবার আমরা মহাকাল মন্দির দর্শন করতে যাচ্ছি। এটি মেল রোডের একদম কাছাকাছি, এটা আর একটি গেট, পেছনের রাস্তা, এখান থেকেও যাওয়া যায়, আর একটা অন্যদিকের গেট আছে। তো এই উপরে ওঠার সময় বুঝলাম যে আমার ভুঁড়িটা খুব তাড়াতাড়ি কমাতে হবে, নইলে পরের বার পাহাড় দর্শন করা খুবই চাপের। ভুঁড়ি না কমালে এই পাহাড়ে ওঠা যে কী কষ্টকর একমাত্র যাদের ভুঁড়ি আছে তারাই বলতে পারবে। তো মন্দিরে আমরা উঠে গেছি অলরেডি, এটা মন্দিরের বাইরের সাইড, এখনও মন্দিরের ভেতরটা আমরা যাইনি। আর মন্দিরে পুজোর টাইম সব সময় খোলা থাকে, অসুবিধা নেই। শুধু সকালবেলা আপনার শুরু হয় 9টা, 9:30 এইরকমই বললো, আর বিকেলবেলা অবধি পুজো চলে, মানে সন্ধে নামার আগে অবধি। আপনারা যখন ইচ্ছা চাইলে পুজো দিয়ে আসতে পারেন, প্রতিদিনই খোলা আছে।
দার্জিলিং আসলে অবশ্যই দার্জিলিংয়ের মেল রোডের এই শিব মন্দিরটি দর্শন করে যাবেন, খুবই ভালো লাগবে। উপরটা খুব সুন্দর এবং এই উপর থেকে দার্জিলিং শহরের অনেকটা ভিউ আপনি দেখতে পারবেন। একটি ভিডিও করতে করতে এই কুকুরটির বোধহয় আমাকে খুব পছন্দ হয়ে গেছিল, আমার এমনভাবে তাকাচ্ছিল আমার দেখেই ভয় লেগে গেল। এইবার মনে হয় আমার দিকে আসছে, বাপরে বাপ। বিকেল থেকে সন্ধ্যা অবধি ঘোরাঘুরি করে অনেক কিছুই দেখতে পেলাম, মার্কেট, মন্দির। তো এবার আমাদের ফেরার পালা, কারণ পরের দিন সকালে ভোরবেলা আমাদের টাইগার হিলের উদ্দেশ্যে রওনা দিতে হবে। তাই সকাল সকাল বাড়ি গিয়ে খেয়ে দিয়ে ঘুম না দিলে সকাল সকাল আবার ওঠাটাও একটু চাপ হয়ে যাবে আর কি, সেই জন্য আমরা ফিরে যাচ্ছি। অবশেষে আমরা পরের দিন ভোরবেলা 4টের সময় বেরিয়ে পড়েছি টাইগার হিলের উদ্দেশ্যে, একটা গোটা আস্ত সূর্যটাকে দেখার জন্য। না মানে বিষয়টা বললাম গিয়ে দেখাবো, কেন আস্ত সূর্য বললাম। যাই হোক, যাত্রা পথে আমি কিছু তথ্য শেয়ার করব, তখন ভুলে গেছিলাম। তো বিষয়টি হচ্ছে, আমরা যে হোটেলে ছিলাম সোনালী মেঘ, সেখানের আপনার পার হেড থাকা খাওয়া এভরিথিং, 4 বেলা থাকা খাওয়া আর কি নিয়ে পার হেড আপনাদের 900 টাকা করে পড়ছে। তা এটা আমার কাছে বাজেট ফ্রেন্ডলি মনে হলো এবং আমার কাছে ভালোও লাগলো, খুব একটা খারাপ নয়। আপনারাও ভিজিট করে দেখতে পারেন। আমি হোটেলের সমস্ত ডিটেলস এবং ফোন নাম্বারটি ডেসক্রিপশান বক্সে অলরেডি দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে ফোন নাম্বার কালেক্ট করেও যোগাযোগ করতে পারেন। তো আমরা এখন টাইগার হিলের পথে চলেছি, অলরেডি পৌঁছেও গেছি। গাড়ির জ্যাম তো সব সময় লেগে থাকে এইখানে, তো গাড়ি আমাদের অনেকটা আগে নামিয়ে দিয়েছে, বাকিটা পথ আমাদের হেঁটে হেঁটে উঠতে হবে, পুরোটা গাড়ি ওঠে না, তাই আপনাকেও একটু কষ্ট করে ওপরের দিকে উঠতে হবে। সেই জন্যই বললাম ভুঁড়িটা কমানোর জন্য, ভুঁড়িটা কম থাকলে পাহাড়ে উঠতে সুবিধা হয়, নাহলে প্রচুর হাঁপিয়ে যাই আমি। যাই হোক, উঠতে উঠতে এই হনুমানজির মন্দিরটা চোখে পড়লো, দেখেও খুব ভালো লাগলো। অনেক দিন পর দেব দর্শন পেলাম। পাশেই শিব মন্দির, এ পাশেও মন্দির আছে, মন্দিরগুলো ওপেন হয়ে গেছে অলরেডি, কিন্তু সব পর্যটক এখন টাইগার হিলের উদ্দেশ্যে। আমরা হেঁটে হেঁটে অনেকটা উপরে চলে এসেছি, এইখানটাই মেন স্পট, এইখান থেকেই সূর্যটা দেখা যায়। অলরেডি কিছুটা উঠেছে, মানে সূর্যটা দেখা যাচ্ছে না, সূর্যের আলোটা দেখা যাচ্ছে। সূর্যের আলো কি দেখবো, সবাই ক্যামেরা তাক করেই বসে আছে। আচ্ছা, এই জায়গাটা বসার জায়গাটা এখনও পুরোপুরি ডেভেলপ হয়নি, তো হতে এখনও সময় লাগবে। এই জায়গাটা ভিউ পয়েন্ট করেছে, এখানটা বসেও আপনি সূর্যোদয় উপভোগ করতে পারবেন। মানুষ দেখুন, মানুষের থেকে মোবাইলের সংখ্যা সবচেয়ে বেশি মনে হচ্ছে এখন আমার। इसका गाना सुनेगा क्या गिला दिया गिला दिया बोलो ना बोलो क्या किया ना गिला दिया। উপরে উঠে সেই লেভেলের ঠান্ডা, এত ঠান্ডা, তার মধ্যে আবার বাবুর গান পাচ্ছে, ভাবা যায় এরকম ট্যালেন্ট কত জায়গায় আছে। নিজেদের মধ্যে গল্প করতে করতে কখন যে সূর্যি মামা টুকুস করে উঠে গেছে খেয়ালই করিনি, কয়েক সেকেন্ডের ব্যাপার। যাই হোক, এবারে কাঞ্চনজঙ্ঘা, সূর্যের প্রথম আলো পড়ছে। ও অসাধারণ দৃশ্য, এই দৃশ্য যে খালি চোখে দেখবে তার এটা সারা জীবন মনে থাকবে। তাই আপনাদেরও বলবো, আপনারাও টাইগার হিলে অবশ্যই আসুন, এই দৃশ্যটি উপভোগ করুন। এবং হ্যাঁ, এই দৃশ্যটি উপভোগ করতে গেলে আপনার সকাল 10টায় আসলে হবে না, সকাল সকাল যখন সূর্য উঠবে আপনি পারলে 5:30টায় ঢুকে পড়ুন, তাহলে আপনি আসল প্রকৃতিটা উপভোগ করতে পারবেন, মানে প্রকৃতির সৌন্দর্যটা আপনি উপভোগ করতে পারবেন। ব্যাস এইটুকুই বলার আপনার উদ্দেশ্যে। সূর্য দেখা হয়ে গেছে, এইবার আমাদের অন্য জায়গায় যাওয়ার পালা, মানে অন্য যা যা দর্শনীয় স্থান আছে সেইখানে যাব। ও হ্যাঁ, আপনাদের তখন হোটেলের বিষয় আমি শেয়ার করেছিলাম, এবার একটু গাড়ি ভাড়ার বিষয় শেয়ার করি। গাড়ি ভাড়ার বিষয়টা হচ্ছে, আপনি যত গ্রুপ নেবেন, মানে ধরুন 5-6 জন 8 জন, তত আপনার পকেটে চাপটা কম পড়বে।
তো আমরা সেক্ষেত্রে এখানে 3 জন ছিলাম, সেক্ষেত্রে আমাদের গাড়ি ভাড়া পড়েছিল 4,000 টাকা। 4.5 বলছিল, সেটা আমরা 4 করেছি। তো আপনারাও বার্গেনিং করে কমাতে পারেন, আশা করি তারা কমাবে না, সব রেট এক। গল্প করতে করতে আমরা বাতাসিয়া লুপ পৌঁছে গেছি। এখানে আপনার এন্ট্রি ফি 50 টাকা করে পার হেড। এখানটা আপনি সুন্দর বাগান দেখতে পাবেন, সাজানো গোছানো, বেশ ছবি টবি তোলার জন্য বেশ উপযুক্ত। আমার এই জায়গাটা সবচেয়ে বেস্ট ভালো লেগেছে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা সোজা দেখা যাচ্ছে, এখানে আপনি কিছুক্ষণ সময়ও কাটাতে পারেন, ভালো লাগবে। তো তার মধ্যে আর একটা জিনিস আমার ভালো লাগলো, এই পাহাড়ি কুকুরগুলো বেশ শান্তশিষ্ট, একদম চুপচাপ ঘুমোচ্ছে ঠান্ডার মধ্যে। দাঁড়ান, আর এক পিস আমি দেখাচ্ছি। এই দেখুন কি সুন্দর, বেশ লাগছে, মনে হচ্ছে ধরে একটু চটকায়, কিন্তু ভয় লাগে যদি কামড়ে টামড়ে দেয় আবার, সেই জন্য কিছু বলতেও পারছি না। মাথায় হাত বুলিয়ে ব্যাস এইটুকুই না, এর চেয়ে বেশি কিছু করতে গেলে ওরা রেগে যাবে। পথে যেতে যেতে চা বাগান পড়লো এবং সেটি সচক্ষে দেখলাম। যদিও এর আগেও দেখেছি, এটা ছোটোখাটোই চা বাগান, খুব একটা বিশেষ বড় নয়, তবুও সামনে থেকে যতটা দেখা যায়। যাওয়ার পথে এখান থেকে কিছুটা চাও কিনে নিয়ে গেলাম, বাড়ি নিয়ে খাবো। চা বাগান ঘুরে দেখার পর এবার আমরা সোজাসুজি চলে এলাম চিড়িয়াখানা। এই চিড়িয়াখানা ঢুকেই ফুলগুলোর দিকে আমার প্রথম চোখ গেল, জানি না এই ফুলগুলোর কি নাম। কালারগুলো আমার অসাধারণ লেগেছে, ফুলের কালারটা মিষ্টি কালার একদম। যদি আপনারা এর নাম জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন, আমি সঠিক এর নামটা আমি জানিও না। তো ফুলগুলি এতটাই সুন্দর লেগেছিল যে আমি বাড়ি নিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলাম, কিন্তু কপাল, এতটা রাস্তা বাড়ি নিয়ে যেতে গেলে গাছটা বেঁচে থাকবে কিনা সন্দেহ, তাই জিনিসটি ছেড়ে দিলাম। যেখানকার জিনিস সেখানেই সুন্দর লাগছে, সেখানেই থাক। এবারে একটু পশু পাখিদের পর্যবেক্ষণ করা যাক। অনেকক্ষণ তো হলো চিড়িয়াখানা ঢুকেছি, এবার চারপাশটা একটু ঘুরে দেখি। চিড়িয়াখানা দেখতে দেখতে কিছুটা ভেতরের দিকে যেতে এই মাউন্টেন ইনস্টিটিউটটা চোখে পড়ল। এখানে পাহাড়ে ওঠার বিভিন্ন রকম ট্রেনিং দেওয়া হয়। তখন আমি নিজের ভুঁড়ির দিকে তাকালাম, না ভুঁড়িটা আগে কমাই, তারপর পাহাড়ে উঠব। চিড়িয়াখানার মধ্যে যে 2-3টে এত ভালো মিউজিয়াম আছে আমি তো জানতামই না, না গেলে। যাই হোক, আপনারাও যখন যাবেন মিউজিয়ামগুলো একটু ভালো করে ঘুরে দেখবেন, আশা করি ভালো লাগবে। অবশেষে বাঘ মামার দেখা পেলাম, যদিও ওনাকে ডাকলে উনি সাড়া দেবেন না, উনি নিজের মতন করেই আছে। যাই হোক, চিড়িয়াখানা অনেক ঘুরলাম, এবার পরবর্তী গন্তব্যে যাওয়ার পালা। এখন আমরা চলে এসেছি দার্জিলিংয়ের ঐতিহাসিক একটি বুদ্ধ মন্দিরে। এখানে বুদ্ধদেবের অনেক রকম মূর্তি আছে, সেটা আমি পরে দেখাচ্ছি ভিউটা। আপাতত মন্দিরের বাইরের ভিউটা দেখে নিন। এখানে মানে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, এই কাঞ্চনজঙ্ঘা থেকে যে কোনো জায়গা দেখা যায়। মানে ধরুন আমি বাতাসিয়া লুপ থেকেও দেখতে পাচ্ছি, এই মন্দিরে ওঠার সময় দেখতে পাচ্ছি, হোটেল থেকেও দেখতে পাচ্ছি, মানে সব জায়গা থেকেই আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন আরামসে, কোনো চাপ নেই। আচ্ছা, এখন আমি বুদ্ধদেবের মূর্তিগুলো দেখাচ্ছি। এটি হচ্ছে ধ্যানমগ্ন বুদ্ধ, আর এটি হচ্ছে শিক্ষাদানকারী বুদ্ধ, এটি হচ্ছে রক্ষাকারী বুদ্ধ, আর এইটি হচ্ছে অন্তিম মানে শায়িত বুদ্ধ, যাকে লোককথায় অনেকেই বলে স্লিপিং বুদ্ধ। অনেক ঘোরাঘুরি করার পর একটু খিদে পেয়ে গেছে, একটু পাহাড়ে এসছি, গরম গরম ম্যাগি মোমো এগুলো না হলে কি আর চলে, তাই অলরেডি শুরু করে দিয়েছি। মানে 3 বাটি অর্ডার করেছি, 1 বাটি এসছে, আরও 2 বাটি রান্না হচ্ছে, এখনো হয়নি। এরপর চলে এসছে মোমো, মোমোটাও সাটিয়ে দিলাম। অসাধারণ, এই পাহাড়ে মোমো সত্যি অসাধারণ ভাই, মানে কলকাতার খেতে ইচ্ছা করবে না, এখানেই থেকে যাই।
সন্ধেবেলার টিফিন, মোমো, পকোড়া, গরম চা সব আছে, তারপর সস। পাহাড়ে এই রকম একটা সকালবেলা হাতে এক কাপ চা নিয়ে ঘুম থেকে উঠে কাঞ্চনজঙ্ঘা দেখার মজাটাই আলাদা। মানে এটা করতে গেলে যে কত কিছু করতে হয়, মানে আমি বলতে চাইছি ধরুন সবার তো কাজের লাইফ, এই কাজের মাধ্যমে থেকে 2-3 দিনের ছুটি নিয়ে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়ে মানে এই দৃশ্যটা দেখার জন্য বারে বারে আসতে হয়। কিন্তু বারে বারে তো আর সময় হয় না, যখন সময় হয় তখনই চলে আসতে হয়। তাই এই মুহূর্তের মানে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, অনেক সময় মেঘ থাকলে ব্যাড লাক, সেটা দেখা যায় না। এখন পুরো পরিষ্কার আকাশ, যেহেতু পরিষ্কার এখন তাই পরিষ্কার দেখা যাচ্ছে। এটা আমাদের কপালে ছিল তাই দেখে নিলাম। কাজের লাইফে এত প্রেশার হয়ে গেছে যে মাঝে মধ্যে মনে হয় সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে পাহাড়ে গিয়ে সন্ন্যাস গ্রহণ করি। না, সন্ন্যাস গ্রহণ করলে তো আবার আর একটা প্রবলেম হয়ে যাবে না, ভালো মন্দ তো খেতে পারবো না। তাই সকাল সকাল আবার ভালো মন্দ খাবার, ডিম টোস্ট, চা সব রেডি আছে। এটা আমাদের আজকের ব্রেকফাস্ট। এই ব্রেকফাস্ট করে এবার আমরা বেরিয়ে পড়বো পরবর্তী ভ্রমণের উদ্দেশ্যে, মানে পরবর্তী জায়গাগুলো দেখার জন্য। সকালবেলা সব রেডি হয়ে গেছে। আজকের ভ্রমণের দ্বিতীয় দিন, যেহেতু আগের দিন মোটামুটি সবই দেখে নিয়েছি, আজকে অন্য সাইড যাব, 5-6টা কি এর বেশি হবে না, এই কটাই। তো আগের দিন যেহেতু টাইগার হিল ছিল সেই জন্য ভোর 4টে 3:30 মানে ঘুম টুম বাদ দিয়ে বেরোতে হবে আর কি। আর এটা যদি ঘুম বাদ দিয়ে দেখেন তাহলে একটা অসাধারণ দৃশ্য দেখতে পাবেন। আর যদি মনে করেন ঘুমিয়ে যাব তাহলে আপনার টাইগার হিল যাওয়ার কোনো প্রয়োজন নেই। তাই আপনাকে বললাম টাইগার হিল যখন যাবেন মোটামুটি একদম কানা ভরে বেরোতে হয়, মানে যখন সূর্যের আলো ফোটে না। যাই হোক, এই অবধি তো বললাম। এইবার দ্বিতীয় দিন আমরা বেরিয়ে পড়েছি সকালবেলা, তখন বাজে প্রায় 10টা মতন হবে। কারণ বেশি তো স্পট নেই, খুব একটা দূরেও নেই। আর ততক্ষণ সবার সাথে গল্প করতে করতে পাহাড়ের মনোরম দৃশ্য দেখতে দেখতেই আমরা পরবর্তী গন্তব্যে এগিয়ে যাই। এই রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ আমার সেপ্টেম্বর মাসের কথা মনে পড়ে গেল। কারণ গত বছর সেপ্টেম্বর মাসে আমি এখানে এসেছিলাম। তো তখন আমরা অফিস কলিগ, মানে যারা অফিসে কাজ করে সবার সাথেই এসেছিলাম। তো তার ভিডিও আমি আগে আপলোড করেছি অলরেডি। তো এই রাস্তাটায় আমি যতবারই আসি ততবারই ভালো লাগবে। মানে এরকম রাস্তা অনেক আছে, এটা লামহাটা যাওয়ার পথ। তো এই যে পাহাড়ি নির্জন রাস্তা দিয়ে যখন আমরা স্কুটিটা নিয়ে 7-8 জন এরকম যাচ্ছি, মানে 7খানা স্কুটি ছিল, মানে অসম্ভব অনুভূতি, মানে অসম্ভব ভালো লাগা যেটাকে বলে আর কি। মানে যারা বাইক রাইড করে তাদের ক্ষেত্রে এটা অসাধারণ। আর যাদের একটু রাইড করতে গেলেই কোমর ব্যথা হয়ে যায়, এটা তাদের জন্য নয়, তারা বুঝবে না এর মর্ম। সুতরাং যারা রাইড করেন আশা করি তারা ভালো মতনই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। তো এটা একটা আলাদা অনুভূতি। তবে আমি পার্সোনালি বলবো আপনারা 4 চাকায় না করে শিলিগুড়ি থেকে বাইক বা স্কুটি রেন্ট নিয়ে এই সব জায়গাগুলো নিজের মতন করে ঘুরতে পারেন, ওটাই বেটার হবে। এবার আপনি কিভাবে আসবেন, কিভাবে এনজয় করবেন, বাকিটা এবার আপনার সিদ্ধান্ত। দেখতে দেখতে অনেকটা পথ পেরিয়ে এসেছি এবং আমরা চলে এসেছি লামহাটা পাইন ফরেস্টের এখানে। তো এখানে গাড়ি পার্কিং করে এবার আমরা উপরে উঠবো। মোটামুটি এটা সকাল 8টা কি 9টায় খোলে, তারপর বিকেলে বন্ধ হয়ে যাবে সন্ধ্যের একটু আগে আগে। তো সন্ধ্যেবেলা গিয়ে এখানে লাভ নেই, আপনি সকাল বা দুপুর গেলে এখানটা বেস্ট লাগবে দেখতে, যেহেতু পাইনের ঘন জঙ্গল তো খুব সুন্দর লাগবে। আচ্ছা, এবার আমরা উপরের দিকে উঠছি, জানি না কি আছে, উপরে উঠেই দেখতে হবে, অনেকেই তো উঠছে দেখছি। তাই আমরাও ঠিক করলাম একটু ওপরে উঠি। ওপরে উঠতে উঠতে এই দৃশ্যটি আমার চোখে পড়লো হঠাৎ, কি অসাধারণ লাগছে দেখুন। পাইন বনের ফাঁক থেকে সূর্যের আলোগুলো পড়ছিল না, অসাধারণ লাগছিল। মানে এটা যদি একটা কুয়াশা থাকতো আরও ভালো লাগতো জিনিসটা। যাই হোক, এবার উপরে ওঠার পালা। তো উপরে উঠতে গিয়ে বুঝলাম যারা ট্রেকিং করে তাদের জন্য এটা আদর্শ, কোনো ব্যাপারই না। মানে বলতে চাইছি উপরে ওঠার এই যে রাস্তাগুলো আছে না,
যদি ভারী কিছু পিঠে থাকে তাহলে ওঠা খুবই চাপের, মানে বিশেষ করে আমার পক্ষে, আমার যা ভুঁড়ি, উঠতে উঠতেই আমি হাঁপিয়ে যাই। তাই মানে একটা ছোট্ট সাজেশান দেব, মানে আপনারা যখন এর উপরে উঠবেন, যাদের বয়স হয়েছে তারা প্লিজ ওঠার ট্রাই করবেন না। উঠতে হয়তো পারবেন, নামতে গেলেই মাথা ঘুরে যাবে। যাই হোক, সেটা তাদের মনের জোর যদি থাকতে পারে তাহলে অবশ্যই উঠুন ওপরে। আর দু হাতে দুটো লাঠি নিয়ে, ওই যে পাশের ভদ্রমহিলাকে দেখলেন, দু হাতে দুটো লাঠি নিয়ে উঠতে পারেন। তো ভুঁড়ি কমানোর জন্য যেটা বলছিলাম, মানে ভুঁড়িটা কমিয়ে আপনি যদি এই উপরে উঠতে পারেন ভালো লাগবে। মানে এটা যদি উপরে উঠতে পারেন তাহলে আপনার কাছে মাউন্ট এভারেস্ট জয় করা কোনো ব্যাপারই না। মানে একটু বেশি বলে ফেললাম, মানে আমি বলতে চাইছি যে কোনো পাহাড়ের একটু ওপরের দিকে উঠতে চাইলে এই পাহাড়ি রাস্তা ধরে ভুঁড়ি কমানোটা খুবই জরুরি। ধুস, আমি হেলথ টিপস নিয়ে অনেক জ্ঞান দিয়ে দিলাম। না না, এগুলো জ্ঞান দেওয়াটা ঠিক হবে না, এবার গল্পে ফেরা যাক। তো আমাদের উঠতে উঠতে মোটামুটি হাফ রাস্তা উঠেছি, হাফ রাস্তাও না, হাফ রাস্তারও কম, 15-20 মিনিট লেগে গেছে অলরেডি। মানে একটু উঠছি, একটু রেস্ট নিচ্ছি। আর আমি যেখান দিয়ে যাচ্ছি এগুলো হচ্ছে ছোটো ছোটো শর্টকাট। আপনারা চাইলে এগুলো যদি উঠতে পারেন, কিন্তু তবে আমি বলবো যারা ইয়ং আছে তারা উঠুন, আর যাদের একটু মানে কোমরে যন্ত্রণা, পায়ের যন্ত্রণা, তারা ওই রাস্তা ধরেই উঠুন, ওটাই বেটার হবে, আরও তাড়াতাড়ি উঠতে পারবেন। ও পাহাড়ি রাস্তা, উঠতে উঠতে ঠ্যাং খুলে যাবে। বিশ্রাম নিচ্ছে দুই ক্লান্ত পথি। বাবা, আজ আর বিড়ি ধরাবে। হ্যালো, কি ভাবছেন উপরে উঠতে আর কতক্ষণ লাগবে? আর বেশিক্ষণ লাগবে না, অলরেডি ওপরে উঠে গেছি। উপরে উঠে একটু দম ছাড়লাম, মানে এতটা উঠেছি অলরেডি, আমাদের উঠতে উঠতে আধা ঘন্টারও বেশি লেগে গেছে। তো ওপরে খুব একটা বিশেষ কিছু নেই, সুন্দর একটা লেক আছে ছোটো মতো। জলটা এখন যেহেতু ঘোলাটে, জলটা পরিষ্কারও থাকে, জানি না কেন ঘোলাটে হয়ে গেছে। তো এই ছোট্ট লেকে অলরেডি কিন্তু মাছ আছে, একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন, ছোট ছোট মাছ আছে। তো আরও উপরে যাওয়া যায়, কিন্তু আমার আর দম নেই, মানে আমি আর উঠতে পারবো না, অন্তত এইটুকু উঠতেই হাঁপিয়ে যাচ্ছে। তাহলে আর পরবর্তী পাহাড়গুলোতে কিভাবে উঠবো কে জানে। যাই হোক, ট্রাই করতে হবে আস্তে আস্তে। তো আশেপাশে এইরকমই পাইনের জঙ্গল, ওপরে আরও কিছু আছে হয়তো জঙ্গল ছাড়া। এতটা উপরে উঠে এসে এত সুন্দর দৃশ্য আমরা দেখতে পেলাম, এর চেয়ে উপরে ওঠার আমাদের আর দম নেই। তবে আমি সাজেস্ট করব, আপনারা যদি এখানে আসতেই চান একদম ভোরবেলা আসুন, যখন কুয়াশাটা থাকে। বিশ্বাস করুন অসাধারণ লাগবেন, কারণ আমি দেখে গেছি তো, খুব সুন্দর লাগবে। তাই আমি আপনাদের বলবো যদি সম্ভব হয় আপনারা আর্লি মর্নিংয়ে চলে আসুন, খুব সুন্দর লাগবে আশা করি। এরপর আমরা আরেকটু উপরে ওঠার চেষ্টা করছি, মানে হেঁটে নয়, গাড়ি নিয়েই। হেঁটে আর উঠতে পারবো না, দম অলরেডি শেষ। তো এখন আমরা আছি তিনচুলে। ওপর থেকে মানে পুরো পাহাড়ি শহরটা, মানে এই পাহাড় ওই পাহাড়
অসাধারণ লাগে দেখতে, মানে আর সেই লেভেলের হাওয়া, মানে অসাধারণ। মানে এখানে যদি ঘুড়ি ওড়াতে পারতাম, মানে ঘুড়ি ছিঁড়ে বেরিয়ে যেত, এত হাওয়া। তো আমি দেখাচ্ছি, দাঁড়ান। এখানে অলরেডি অনেকেই দাঁড়িয়ে আছে। পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, মানে আমি যতটা ক্যামেরায় কভার করতে পারছি আপনারা একটু দেখে নিন। আর যদি আরও ভালোভাবে বুঝতে চান, পাশেই টেলিস্কোপ আছে, অনেক দাদারা দাঁড়িয়ে আছে, 10-20 টাকা লাগবে, আপনারা দেখতে পারেন আরও ভালোভাবে। তো এটা দেখার পর এবার আমাদের অন্যদিকে যাওয়ার পালা। তো এই রাস্তাটা দেখে আমার মাঝে মাঝে ওই হরর সিনের কথা মনে পড়ে যায়। রাত্রিবেলা এই রাস্তাতে আলোই নেই, অলরেডি দেখতে পাচ্ছেন। এখান থেকে যদি যাই, কোনো যদি সাদা চাদর পরা একটা কিছু দেখি, তাহলে তো ওখানেই হার্টবিট আরও বেড়ে যাবে। এখন থাক, ওই সব ভুতুরে কথা বাদ দিলাম। তো আমরা যাওয়ার পথে এই তাকদা অর্চিড সেন্টারটা দেখতে পেলাম। তো এটা আপাতত বন্ধই ছিল, কিছুই দেখতে পেলাম না। তো ফিরে গেলাম। যাওয়ার পথে আমরা একটু ঘুম স্টেশনটি ঘুরে নিলাম। স্টেশনটি দেখেই বোঝা যাচ্ছে যে এখনও স্টেশনটি ইতিহাস বহন করে চলেছে। স্টেশনের যে স্ট্রাকচার, যে পরিকাঠামোটা আছে, এখনও কিন্তু দেখলে বোঝা যায় সেটির ইতিহাস এখনও বর্তমান। স্টেশন ঘুরতে ঘুরতে হঠাৎ স্টেশনের অন্য সাইডে বাজনার আওয়াজ এসে দেখি একটা বিয়েবাড়ির বাজনা অলরেডি হাজির হয়েছে। তো বেশ আনন্দ ব্যাপার। তো আমরাও একটু আনন্দ ভাগ করে নিলাম, মনটা চাইছে একটু নাচানাচি করে নিই, তাই একটু যৎ সামান্য চেষ্টা করলাম আর কি। আবার নাচবো দুর্গাপুজোর ভাসানে। এই ঘুম স্টেশনের কাছেই ঘুম মনিস্ট্রি আছে, তো এটাও যাওয়ার পথে আমরা দেখে নিলাম। তো এইখানে একটা জিনিস আমার খুব ভালো লাগলো, দেখাচ্ছি, দাঁড়ান, একটু দাঁড়ান, ভালো করে দেখুন। বুদ্ধদেবের মূর্তি তো দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, এইবার দেখতে পাচ্ছেন খাবারগুলো সামনে, এই সাইডে কতগুলো খাবার, আর বিশেষ করে এই সামনে দেখুন লুচির মতন খাবারগুলো, কি বলে এটাকে আমি জানি না। আমার তো বেশ ভালোই লাগলো, যদিও তখন পুজো হয়ে গেছে, প্রসাদ এখনও দিতে বাকি, কপালে নেই আর তাই পেলাম না। মন্দিরের ভেতরটা অসাধারণ, প্রবেশ নিষেধ, আপনি দরজা দিয়েই দেখতে পারবেন। আমাদের এখানেই ভ্রমণ সম্পূর্ণ হলো, কারণ এটিই ছিল আমাদের শেষ দর্শনীয় স্থান। এরপর আমাদের ফিরে যাওয়ার পালা। তো আমরা ফিরবো পরের দিন সন্ধ্যে 6টার সময় গাড়ি আছে। ততক্ষণ সকালবেলাটা আমরা দার্জিলিংয়েই ছিলাম। তো ব্রেকফাস্ট শুরু করলাম ডিম সিদ্ধ দিয়ে, মানে যখন ছেড়ে যাব একটু ভালো মন্দ খেয়েই যাই সকালবেলা ব্রেকফাস্ট। এটা আমাদের থুকপা, মোমো, মানে এতটাই খেয়ে যাচ্ছি যাতে পরে আফসোস না করতে হয়। এটা হচ্ছে সামান্য ব্রেকফাস্ট। এরপর হচ্ছে এটি অরিজিনাল ব্রেকফাস্ট। লুচি, ছোলার ডাল দিয়ে দিয়েছে, খেয়ে বেরিয়ে পড়ো। খেয়ে আমরা একটু দার্জিলিংয়ের আশেপাশটা একটু ঘুরে নিই। তো আশপাশ ঘুরতেই এটা চোখে পড়লো দার্জিলিং রেল স্টেশনটা। এটা তো বিখ্যাত, এখানে যদি একটু না ঘুরি সেটা কি আর ভালো দেখায়। তো এইখানেই শেষ পয়েন্ট দার্জিলিং টয় ট্রেনের। এখান থেকে দার্জিলিং মেল রোড কাছাকাছি, হেঁটেই যাওয়া যায়। এরপর আমরা দেখতে পেলাম সেই বিখ্যাত টয় ট্রেন। এটা বোধহয় কয়লা চালিত ইঞ্জিন, দুরকম ইঞ্জিন আছে, একটা ডিজেল একটা কয়লা। তো এটা তো কয়লাই মনে হচ্ছে, হ্যাঁ ঠিক ধরেছি, কয়লা চালিত ইঞ্জিন। স্টিম ইঞ্জিন চালিত টয় ট্রেনগুলির ভাড়া 1500 টাকা করে এবং ডিজেল ইঞ্জিন চালিত 1000 টাকা করে। দার্জিলিং রেল স্টেশন ঘুরে এইবার আমরা চলে এসেছি দার্জিলিং মেল রোডে হেঁটে হেঁটেই, যাতে খিদেটা বাড়ানো যায়। কেভেন্ডার্সে আমরা খাবো। তো খাবার বলতে একটু অল্প জাতীয় কিছু খাবো, কারণ এরপর আমাদের ফেরার পালা। তো অল্প জাতীয় খাবার মধ্যে আমার এই খাবারটা খুব ভালো লাগলো। এটাকে কি বলে, চিকেন, একটা ব্রেকফাস্ট জাতীয় কিছু আইটেম, চিকেনেরই সব আইটেম, আর 2টো ডিমের অমলেট। তো এটাই সবাই ভাগ করে খেয়ে নিলাম। শেষ পাতে একটা আইসক্রিম না হলে চলে। এই আইসক্রিমটাও আমার খুব ভালো লেগেছে। এই শীতকালে আইসক্রিম খাওয়ার মজাই আলাদা। এই আইসক্রিমের ভাগ কাউকে দেওয়া যাবে না, মানে নিজেই খাও, নিজেই আনন্দ করো। দরকার হলে যার খাওয়ার ইচ্ছা হবে সে আর একটা কিনে নিতে পারে, তাই ভাগ কাউকে শেয়ার করা যাবে না। অবশ্য যারা শেয়ার করে তারা খুব ভালো মনের মানুষ। আমি শেয়ার করতে পারলাম না, দুঃখিত, আমাকে ক্ষমা করে দেবেন। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে
এরপর আমাদের বাড়ি ফেরার পালা। সন্ধে 6টার সময় নিউ জলপাইগুড়ি থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস আছে, সেই জন্য আমরা একটু হাতে সময় নিয়ে বেরিয়ে পড়েছি দুপুর 2টোর সময়। যদি আবার খিদে পায় রাস্তায় নেমে কিছু খেয়ে নেব। আমার তো মনে হয় না এত কিছু খাওয়ার পর আর খিদে পাবে। পাহাড় ছেড়ে যাচ্ছি তো, তাই মনটা খুব বিষণ্ণ। তার থেকে একটা চিন্তা আমার মাথায় ঘুরছে ফেরার সময়, ফিরে গিয়ে ভাই আবার কাজে জয়েন করতে হবে। এটা ভাবলেই আমার মনটা কেমন যেন একটা করছে। যাই হোক, ফিরতে তো হবে, কাজকর্ম করতে হবে, আবার পরের বার দেখা হবে পাহাড়ে। আশা করি আমার কিছুটা সিরিয়াস কিছুটা নন সিরিয়াস কথাবার্তা আপনাদের ভালো লেগেছে, আর যাদের ভালো লাগেনি তারা একটু বেশি সিরিয়াস হন পাহাড়ে যাওয়ার জন্য। আর ভিডিও সংক্রান্ত কিছু তথ্য আমি ডেসক্রিপশান বক্সে অলরেডি দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে চেক করে নেবেন, তাহলে আপনাদের একটু সুবিধা হবে। তো এইবার বন্ধুরা আসি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। আর সময় পেলে অবশ্যই ভ্রমণ করুন, অবশ্যই, যাতে আফসোস না থেকে যায়।